যুদ্ধে আরও একটি বিজয় পেল রাশিয়া। পূর্ব ইউক্রেনের প্রধান সড়কের দখল নিল পুতিনের সামরিক বাহিনী। একটি কৌশলগত শহর দখল মানে কি শুধু মানচিত্র পাল্টানো, নাকি পুরো যুদ্ধের গতিপথ বদলে যাওয়ার সংকেত? কুপিয়ানস্ক পূর্ব ইউক্রেনের এই গুরুত্বপূর্ণ শহরটি ছিল খার্কিভ প্রদেশে ইউক্রেনীয় বাহিনীর অন্যতম প্রধান দুর্গ। আর ঠিক এই জায়গাটি রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে চলে গেছে। রুশ পশ্চিমাঞ্চলীয় বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই কুজভলেভ সরাসরি প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন রুশ সেনারা কুপিয়ানস্ককে মুক্ত করেছে। এই দখল অত্যন্ত সংবেদনশীল এক সময়ে ঘটেছে। কিয়েভ ঠিক তখনই ওয়াশিংটনের কাছ থেকে পেয়েছে যুদ্ধ শেষের জন্য একটি আনুষ্ঠানিক খসড়া প্রস্তাব। ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, প্রস্তাবটির ভাষা যেন হুবহু প্রতিধ্বনি করেছে রাশিয়ার দীর্ঘদিনের দাবি দখলকৃত অঞ্চলগুলোকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি। প্রশ্ন হচ্ছে, কিভাবে সংঘাতের এই পর্যায়ে এসে এমন প্রস্তাব সামনে আসে, আর কিভাবে ইউক্রেন সেটি বিবেচনা করবে যখন কুপিয়ানস্কের মতো গুরুত্বপূর্ণ শহর হারাচ্ছে তারা? ঘটনার পেছনে ফিরে তাকালে বোঝা যায় এটা একদিনের গল্প নয়। 2014 সালে রাশিয়ার ক্রিমিয়া দখল, 2015 সালের মিনস্ক চুক্তি, তারপর ন্যাটো সদস্যপদ ইস্যু, সব মিলিয়ে বছরের পর বছর জমে ওঠা উত্তেজনায় 2022 সালের 24 ফেব্রুয়ারি পরিণত হয় পূর্ণাঙ্গ যুদ্ধে। আর তারপর দোনেস্ক, লুহানস্ক, ঝাপোরিজিয়া ও খেরসন 4টি প্রদেশ মানচিত্রভুক্ত করে রাশিয়া, মোট আয়তনে যা ইউক্রেনের প্রায় 1/5। এর মাঝেই কয়েক দফা যুদ্ধবিরতি আলোচনার চেষ্টা হয়েছে, কিন্তু রাশিয়ার শর্ত একই, দখলকৃত অঞ্চলগুলোকে নিজেদের বলে মানতে হবে। ইউক্রেনের পাল্টা অবস্থানও স্থির। রাশিয়া যদি সরে না আসে, যুদ্ধবিরতি অসম্ভব। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। তাহলে কুপিয়ানস্কের পতন কোন দিকে নির্দেশ করছে? এটা কি ভবিষ্যতের বড় সমঝোতার সূচনা, নাকি আরো বড় সংঘর্ষের সূচনা? মাঠের বাস্তবতায় দেখা যাচ্ছে, প্রতিটি শহর হারানো বা পুনর্দখল এখন শুধু সামরিক নয়, কূটনৈতিক চাপও সৃষ্টি করছে। রাশিয়া তার মানচিত্র শক্ত করতে চাইছে, ইউক্রেন তার সার্বভৌমত্ব ধরে রাখতে লড়ছে, আর বিশ্ব শক্তিগুলো চাইছে যুদ্ধের কোনো এক গ্রহণযোগ্য শেষ পথ। সবশেষে প্রশ্ন থেকে যায়, কুপিয়ানস্ক দখলের পর কি কিয়েভ আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে, নাকি এই দখলই নতুন করে আগুন জ্বালবে যুদ্ধের? উত্তর এখনো অমীমাংসিত, আর সেই উত্তরটাই নির্ধারিত করবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ভবিষ্যৎ। কি হারাবে ইউক্রেন? দেশের মর্যাদা নাকি আন্তর্জাতিক সমর্থন? এক সপ্তাহের আলটিমেটাম কি ইউক্রেনের ভবিষ্যৎ বদলে দিতে পারে? এই চাপের মুখে দেশটি কি সাহসিকতা দেখাবে, নাকি কৌশলে বাঁচার পথ বেছে নেবে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে ইউক্রেন। দেশটি এখন দুই বিপদের মধ্যে একটিকে বেছে নিতে বাধ্য, মর্যাদা রক্ষা না হয় গুরুত্বপূর্ণ মিত্র হারানো। সম্প্রতি ট্রাম্প ফক্স নিউজ রেডিওকে জানিয়েছেন, কিয়েভকে এক সপ্তাহের মধ্যে এই প্রস্তাব মেনে নিতে হবে। শীত আসার আগে যুদ্ধ থামানো জরুরি, সময় খুব কম। এর আগে ওভাল অফিসে জেলেনস্কিকে তিনি জানিয়েছিলেন, তোমার হাতে কার্ড নেই। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন, আমাদের মর্যাদা এবং স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে আমি দিনরাত লড়াই চালাবো, তবে এখন আমাদের সামনে কঠিন সিদ্ধান্ত। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ইউক্রেন প্রস্তাবটি না মানলে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বিনিময় ও অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। ট্রাম্পের এমন প্রস্তাবে নিজেরা কঠিন সংকটে পড়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক সপ্তাহের সময়সীমা শেষ হওয়ার আগে ইউক্রেনের সিদ্ধান্ত বিশ্ব রাজনীতি, ইউরোপীয় নিরাপত্তা ও দেশটির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এখন জেলেনস্কি প্রশাসনের সামনে শুধু কঠিন এক প্রশ্ন, কি বেছে নেবে ইউক্রেন, মর্যাদা নাকি সমর্থন? রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ কোথায়? জেলেনস্কি কি মেনে নেবেন যুক্তরাষ্ট্রের প্রস্তাব? আর যদি না মানেন, তবে কি ইউক্রেন একাই লড়বে এই যুদ্ধ? হ্যাঁ, এই প্রশ্নগুলো এখন শুধু বিশ্লেষকদের মাথায় নয়, কাঁপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আলটিমেটাম দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে। ট্রাম্প জানিয়েছেন, শান্তি চাইলে সময় আছে মাত্র 27 নভেম্বর পর্যন্ত।
হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে ফাঁস হওয়া 28 দফার শান্তি পরিকল্পনাটি নাকি আগেই জেলেনস্কির হাতে পৌঁছে গেছে, আর সেটিই অনুমোদনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প নিজে। ট্রাম্পের কথাই পরিষ্কার বার্তা, যদি জেলেনস্কি এই সময়ের মধ্যে সাড়া না দেন তাহলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে সরে যাবে, বন্ধ হয়ে যাবে সব রকম সহায়তা, সামরিক, অর্থনৈতিক, এমনকি কূটনৈতিক সমর্থনও। এক কথায় ডিল অর ডিসকানেক্ট, এটাই ট্রাম্পের নতুন নীতি। ট্রাম্প জানিয়েছেন এই প্রস্তাবে এমন কিছু পয়েন্ট আছে যেগুলোতে আগেও জেলেনস্কি রাজি হননি, কিন্তু এবার তাকে মানতেই হবে, না হলে যুক্তরাষ্ট্র আর এর মধ্যে থাকবে না। তারা চাইলে যুদ্ধ চালিয়ে যেতে পারে, কিন্তু একা। এই বক্তব্যের পর থেকেই কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার ঝড়। বিশ্লেষকদের মতে ট্রাম্প এবার ডিল মেকার নয়, বরং ডিসিশন মেকার হয়ে উঠেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমেরিকা আর অনন্তকাল যুদ্ধের পেছনে অর্থ চালাবে না। ট্রাম্প সেই পুরনো বৈঠকের কথাও টেনে আনেন, হাসতে হাসতে বলেন, ওভাল অফিসে আমি জেলেনস্কিকে বলেছিলাম আপনার হাতে কোনো কার্ড নেই। সেই কথার প্রতিধ্বনি যেন আজ আবার শুনতে পাচ্ছে পুরো বিশ্ব। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এখন প্রশ্ন একটাই, জেলেনস্কিকে ট্রাম্পের প্রস্তাবে মাথা নোয়াবেন, নাকি পশ্চিমা সমর্থন হারিয়ে আরও একা হয়ে পড়বে ইউক্রেন? 27 নভেম্বর এই তারিখটাই এখন হয়ে উঠেছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণের দিন। কে জিতবে এই রাজনৈতিক দাবার খেলায়, শান্তি নাকি স্বার্থ? উত্তরটা লুকিয়ে আছে 27 নভেম্বরের ভেতরেই। ওয়াশিংটনের একটি নতুন প্রস্তাবের খবর কিয়েভে যেন আরেক দফা অস্থিরতা এনে দিয়েছে। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্র এমন একটি শান্তি পরিকল্পনা তৈরি করেছে যেখানে ইউক্রেনকে নিজের ভূখণ্ডের একটি অংশ ছাড়তে হবে আর সেনাবাহিনীর আকারও ছোট করতে হবে। জেলেনস্কিকে নাকি বলা হয়েছে এই প্রস্তাব ছাড়া বিকল্প নেই। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই খসড়া তৈরি হয়েছে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই, তবে মস্কো বিষয়টি উড়িয়ে দিয়েছে। তারা বলেছে এমন কোনো শান্তি পরিকল্পনা নেই, সবই গুজব। পূর্ব ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি অব্যাহত। প্রতিদিনই ইউক্রেন নতুন নতুন অঞ্চল হারাচ্ছে এবং মিত্রদের কাছে আরও সাহায্য চাইছে, ফলে খবরটি তাদের জন্য বড় ধাক্কা। ফিনান্সিয়াল টাইমসকে এক কর্মকর্তা বলেছেন পুরো প্রস্তাব রাশিয়ার দিকেই ঝুঁকে, আর পুতিনের জন্য এটি খুব সন্তোষজনক। ইউক্রেনীয় কর্মকর্তারাও বলেছেন শর্তগুলো রাশিয়ার আগের দাবির সঙ্গে প্রায় মিলে যায়, তাই বড় পরিবর্তন ছাড়া কিয়েভের জন্য এটি গ্রহণযোগ্য নয়। জেলেনস্কি বলেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব শক্ত না হলে যুদ্ধ থামানো সম্ভব নয়। টেলিগ্রামে তিনি লিখেছেন রক্তপাত থামাতে হলে সব অংশীদারের সমন্বয় জরুরি, আর যুক্তরাষ্ট্রকে রাখতে হবে কার্যকর ভূমিকা। প্রস্তাবের খসড়াটি নাকি স্টিভ উইটকফ মায়ামিতে ইউক্রেনের নিরাপত্তা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভকে দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনকে দনবাসের বাকি অংশ ছাড়তে হবে, এমনকি এখনও কিয়েভের দখলে থাকা অংশ। সেনাবাহিনীকে অর্ধেক করা হবে, কিছু অস্ত্র পুরোপুরি ত্যাগ করতে হবে, আর যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দীর্ঘমেয়াদে কমে যাবে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। অতিরিক্ত শর্তও আছে। রুশ ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এবং রুশ অর্থোডক্স চার্চের ইউক্রেন শাখাকে স্বীকৃতি দিতে হবে। এসব দাবি ইউক্রেনের স্বাভাবিকভাবেই তীব্র বিতর্ক তৈরি করেছে। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ চলছে বটে, কিন্তু নতুন কোনো শান্তির প্রস্তাব তারা জানে না। মুখপাত্র জাকারোভা বলেছেন এ ধরনের বিষয় সরকারি চ্যানেলের মাধ্যমেই মূল্যায়ন করা উচিত, প্রকাশিত খবরের ভিত্তিতে নয়। এদিকে দুই দেশের যেটুকু সংলাপ চলছে তা মূলত বন্দি বিনিময় ঘিরে। জুলাইয়ে ইস্তাম্বুলে মুখোমুখি আলোচনার পর আবারও তুরস্ক ও আমিরাতের মধ্যস্থতায় নতুন বন্দি বিনিময়ের আলোচনা হয়েছে বলে কিয়েভ জানিয়েছে। বুধবার জেলেনস্কি তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন। এরদোয়ান আবারও ইস্তাম্বুলে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন, কিন্তু রাজনৈতিক আলোচনা আর মাঠের যুদ্ধ দুটি পথই এখন ভিন্ন দিকে ছুটছে। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে রাশিয়া হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ অন্তত 25 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বহু মানুষ। পরিস্থিতি তাই আরও জটিল। একদিকে শান্তির প্রস্তাব, অন্যদিকে বাড়তে থাকা যুদ্ধ। কোন পথ সামনে খুলবে তা এখনো কেউ বলতে পারছে না।
ভারতকে সামরিকভাবে আরও শক্তিশালী করতে যাচ্ছে রাশিয়া। তাহলে কি নতুন ভূরাজনৈতিক পালাবদলের শুরু? যদি রাশিয়া ভারতের হাতে নিজের সবচেয়ে গোপন অস্ত্র প্রযুক্তি তুলে দেয়, তাহলে কি হবে? পশ্চিমা দেশগুলো যেখানে প্রযুক্তি ভাগ করতেও ভয় পায়, সেখানে রাশিয়া কেন ভারতের জন্য দরজা খুলে দিচ্ছে? এ কি শুধু প্রতিরক্ষার সহযোগিতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক নতুন বিশ্ব রাজনৈতিক সমীকরণ? চলুন তাহলে জেনে নেই তারই বিস্তারিত। রাশিয়া এবার এমন এক প্রস্তাব দিয়েছে যা হয়তো ভারতের প্রতিরক্ষা ইতিহাসে মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফরের আগেই মস্কো জানিয়েছে তারা দিল্লিকে দিতে চায় নিজেদের সবচেয়ে উন্নত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট Su-57 ফেলন। কিন্তু শুধু যুদ্ধবিমান নয়, রাশিয়া এবার ভারতকে দিচ্ছে প্রযুক্তিতে সীমাহীন প্রবেশাধিকারও। মানে শুধু কেনা নয়, তৈরি করাও ভারতের মাটিতে। সম্প্রতি এনডিটিভির বরাতে জানা যায়, রোস্টেকের সিইও সার্গেই চেমেভ ঘোষণা করেছেন, প্রথমে আমরা রাশিয়ার তৈরি Su-57 সরবরাহ করব, এরপর ধীরে ধীরে এর উৎপাদন ভারতে স্থানান্তরিত হবে। এই ঘোষণা শুনে প্রতিরক্ষা বিশ্লেষকদের প্রশ্ন, রাশিয়া কি আসলে ভারতের ভেতর দিয়ে পশ্চিমের বিরুদ্ধে এক নতুন প্রতিরক্ষা বলয় তৈরি করছে? শুধু Su-57 নয়, এনডিটিভির প্রতিবেদন বলছে ভারতকে দেওয়া হতে পারে একক ইঞ্জিনের স্টেলথ ফাইটার Su-75 সেসমাতেও। এর মানে ভারত পেতে যাচ্ছে এমন এক ক্ষমতা যা আগে কোনো দেশকেই দেয়নি রাশিয়া। চেমেজভের ভাষায়, ভারতের যে কোনো প্রযুক্তিগত চাওয়াই আমাদের কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য। তিনি মনে করিয়ে দেন রাশিয়া ভারতের দীর্ঘ সম্পর্কের কথা। নিষেধাজ্ঞার সময়ও আমরা ভারতের পাশে ছিলাম, তার নিরাপত্তা নিশ্চিত করেছি, আজও সেই নীতি বহাল। দুবাই এয়ার শো 2025-এ রোস্টেক জানিয়েছে রাশিয়া ভারতের জন্য খুলে দিচ্ছে পুরো পঞ্চম প্রজন্মের বিমান প্রযুক্তি ইকোসিস্টেম। এর মধ্যে রয়েছে ইঞ্জিন, সেন্সর, স্টেলথ উপকরণ, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ও AESA রাডার প্রযুক্তিও। বিশ্লেষকদের মতে, যদি ভারতের প্রস্তাব গ্রহণ করে তাহলে দেশটি পাবে এমন ক্ষমতা যা পশ্চিমা দেশগুলো বছরের পর বছর গোপন রেখেছে। F-35 যুদ্ধবিমান নিয়ে এত আলোচনা কেন? আর কেন বিশ্বের শক্তিধর দেশগুলো এই যুদ্ধ বিমানটি পেতে এতটা ব্যাকুল? মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে F-35 কেনার সৌদি আগ্রহ, এবং কেন 2018 সালের পর প্রথম যুক্তরাষ্ট্র সফরেই সৌদি যুবরাজ এমন এক অস্ত্র চুক্তিকে অগ্রাধিকার দিলেন যা শুধু সামরিক নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির ওপর বিশাল প্রভাব ফেলতে পারে। কিন্তু F-35কে বিশেষ করে তোলে আসলে কি রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা, নাকি অতুলনীয় কম্পিউটিং ও সেন্সর প্রযুক্তি? যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন নির্মিত F-35 লাইটনিং 2 বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ স্ট্রাইক ফাইটার, এবং এটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে শত্রুপক্ষ আক্রমণ শুরু করার আগেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায়। ফলে আকাশ যুদ্ধে শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয় এবং সামরিক অভিযানের সময় পাইলট চারপাশের পরিবেশ সম্পর্কে আগের প্রজন্মের যে কোনো বিমান থেকে বেশি তথ্য পায়। তাহলে কেন এই যুদ্ধবিমানের এতগুলো সংস্করণ তৈরি করা হয়েছে এবং কেন বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী এর বৈশিষ্ট্য আলাদা? F-35A হলো সবচেয়ে প্রচলিত সংস্করণ, যা সাধারণ রানওয়েতে ওঠানামা করতে পারে এবং অভ্যন্তরীণ অস্ত্র ভাণ্ডার থাকার কারণে স্টেলথ ক্ষমতা আরও উন্নত হয়। আর ইসরায়েলের জন্য বিশেষভাবে তৈরি F-35I আদির সংস্করণে যুক্ত হয়েছে স্থানীয় প্রযুক্তি, নিজের অস্ত্র ব্যবহারের সুবিধা এবং দীর্ঘক্ষণ আকাশে থাকার ক্ষমতা, যে কারণে প্রশ্ন ওঠে আর কোন দেশ এমন কাস্টম সংস্করণ চেয়েছিল বা ভবিষ্যতে চাইবে? আর যখন F-35B হেলিকপ্টারের মতো অল্প জায়গায় নামতে উঠতে পারে, তখন কি বোঝা যায় যে ভবিষ্যতের যুদ্ধবিমান সফল হতে হলে এমন বহুমুখী সক্ষমতা থাকতে হবে? যুক্তরাষ্ট্র, জাপান সহ বিভিন্ন দেশ ব্যবহার করছে এই সংস্করণ। তবে ওজন বেশি হওয়ায় ও জ্বালানি ধারণ ক্ষমতা কম হওয়ায় প্রশ্ন থেকেই যায়, বহুমুখিতা নাকি দীর্ঘ পাল্লার যুদ্ধ ক্ষমতা, কোনটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? আর এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য তৈরি সুপারসনিক F-35C দীর্ঘ দূরত্বের গোপন অভিযানে কতটা বড় ভূমিকা রাখে এবং এটি কি বিমানবাহী রণতরীর ভবিষ্যৎ বদলে দেবে?
F-35কে বিশ্বের সবচেয়ে মারাত্মক যুদ্ধবিমান বলা হয়। তার পেছনে সবচেয়ে বড় কারণ কোনটি? স্টেলথ ক্ষমতা, সেন্সরের আধুনিকতা, নাকি তথ্য শেয়ারিং এর সুবিধা? 360 ডিগ্রি ক্যামেরা সিস্টেম, উন্নত নেটওয়ার্ক যুদ্ধ সক্ষমতা এবং পুরো বাহিনীর সঙ্গে তথ্য ভাগ করার ক্ষমতা এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে শত্রুর হুমকি আসার আগেই তা শনাক্ত হয়ে যায়। আর ঠিক তখনই মনে হয় যেসব দেশ এটি বহরে যুক্ত করেছে তারা কি নিঃসন্দেহে আকাশযুদ্ধে এক ধাপ এগিয়ে গেল না? কিন্তু এত আধুনিক যুদ্ধবিমান কিনতে গেলে কত টাকা লাগে এবং কোন কোন দেশ তা বহনে সক্ষম? লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী ৮ কোটি থেকে শুরু করে ১১ কোটি ডলার পর্যন্ত দাম হওয়ায় প্রশ্ন জাগে এই ধরনের ব্যয় কি শুধুই সামরিক শক্তি বাড়ানো নাকি ভূ রাজনৈতিক অবস্থান সুসংহত করার এক কৌশল? কারণ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নরওয়ে, ইতালি, জাপান, ইসরায়েল সহ বর্তমানে অন্তত ২০টি দেশের বহরে রয়েছে F-35 এবং তারা কি এই প্রকল্পে বিনিয়োগ করে কেবল যুদ্ধের প্রযুক্তিই নয় বরং ভবিষ্যৎ সামরিক জোটের রূপও বদলে দিচ্ছে না? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। তাহলে সৌদি আরব এত বছর ধরে কেন F-35 চাইলেও পায়নি এবং ট্রাম্প কেন এই যুদ্ধ বিমান বিক্রিতে সম্মতি দিতে প্রস্তুত? এর কারণ হিসেবে ইসরায়েলের তীব্র আপত্তি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। কারণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নীতি অনুযায়ী মধ্যপ্রাচ্যে সবসময় ইসরায়েলের কোয়ালিটেটিভ মিলিটারি অ্যাডভান্টেজ বজায় রাখতে হয় এবং প্রশ্ন উঠতেই পারে তাহলে এবার কি ভিন্ন ঘটেছে যে প্রথমবারের মতো কোনো আরব দেশ F-35 পেতে যাচ্ছে? সৌদি আরব কেন এত মরিয়া হয়ে F-35 চায়? ইরানের সঙ্গে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা নাকি ইয়েমেন যুদ্ধের অভিজ্ঞতা? রিয়াদ বুঝতে পারছে যে ভবিষ্যতের সংঘাত হতে পারে আরও জটিল, আর আকাশ প্রতিরক্ষায় আধুনিক প্রযুক্তি ছাড়া আঞ্চলিক প্রভাব বজায় রাখা কঠিন। তাই প্রশ্ন থাকে, F-35 কি শুধুই সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা নাকি মধ্যপ্রাচ্যের নেতৃত্ব ধরে রাখার জন্য সৌদি আরবের দীর্ঘমেয়াদী কৌশলের একটি অংশ, যেখানে ইরান, ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক শক্তির হুমকি মোকাবেলাকে কেন্দ্র করে পুরো কূটনৈতিক নকশাই বদলে যেতে পারে?